আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন ভূঁইয়া, প্রভাষক অর্থনীতি বিভাগ। আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের তৃতীয় লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি বিশ্বাস করি তোমরা যারা নিয়মিত এবং ধারাবাহিকভাবে বিগত লেকচারগুলো দেখেছো, আজকের আলোচনাটিও তোমাদের কাছে সহজ বলে মনে হবে। কারণ প্রত্যেকটা আলোচনার একটা ধারাবাহিকতা আছে, তাহলে তোমার জন্য বোঝার ক্ষেত্রেও বিষয়গুলো সহজ বলে মনে হবে। যাই হোক, আজকের ক্লাসে সকলকে ফুলেল শুভেচ্ছা। যথারীতি আমি আমার পরিচয়টি আবারও ডিজিটালি তোমাদের সামনে এখানে উপস্থাপন করছি। আমি প্রথমে বলছিলাম আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের তৃতীয় লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এই পাঠ শেষে আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি বিশ্লেষণ করতে পারবে। আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। তোমরা প্রায় সময় পরীক্ষার একেবারে একাদশ থেকে মাস্টার্স ক্লাস পর্যন্ত যেখানে অর্থনীতি আছে, ওই ক্লাসগুলোতে প্রায় সময় এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির রিলেটেড প্রশ্ন কিন্তু আসে। এজন্য আমি বলছি এই আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা এবং অত্যন্ত সহজ একটি আলোচনা। আমি আশা করব তোমরা একেবারে শেষ পর্যন্ত আলোচনাটি দেখবে। তারপর কৃষি ছাড়া অন্য কোন কোন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির প্রয়োগ করা যায় তা ব্যাখ্যা করতে পারবে। যাই হোক, আমরা এখন আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে আমরা যাব যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা আসলে কি জিনিস। লক্ষ্য করো যে এই বিধিটার প্রবক্তাই বা কে। অষ্টাদশ শতাব্দীতে ফরাসি অর্থনীতিবিদ টার্গো সর্বপ্রথম ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি সম্পর্কে ধারণা প্রদান করেন। পরবর্তীতে এই বিধিটির উন্নয়ন সাধন করেন অধ্যাপক মার্শাল, ডেভিড রিকার্ডো, থমাস ম্যালথাস। তারপরে এই ছাড়াও আরও কিছু অর্থনীতিবিদ তারা কি করছে, এই বিধিটির যথেষ্ট উন্নয়ন সাধন অর্থাৎ পূর্ণাঙ্গতা দান করছে। আর এরপর আধুনিক অর্থনীতিবিদ অধ্যাপক স্টিগলার, পি এ স্যামুয়েলসন এই বিধিটি কি করছেন, সমর্থন করছেন। ঠিক আছে, তাহলে আমরা এখন আসি এই বিধিটার আলোচনায়। তারপরেও এই বিধিটি সম্পর্কে আমরা আসলে জোরালো আলোচনা পাই। আমরা যে আলোচনাটা করে থাকি সেটা হচ্ছে অধ্যাপক মার্শালের আলোচনাটি। এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা আসলে কি, যে কোনো নির্দিষ্ট ভূমিতে শ্রম ও মূলধন যে হারে বাড়ানো হয়, উৎপাদন সে হারে বাড়ে না, তার চেয়ে কম হারে বাড়ে। আর এটাকে বলছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। কথাটাকে যদি অন্যভাবে বলি, যে উৎপাদনের অন্যান্য উপকরণ ও কলাকৌশল স্থির রেখে পরিবর্তনশীল উপকরণ হিসেবে শ্রম অথবা মূলধনের নিয়োগ যে হারে পরিবর্তন করা হয়, মোট উৎপাদন যদি তার চেয়ে কম হারে বাড়ে, আর এই অবস্থাটাকে বা তাকে আমরা বলছি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ঠিক আছে, তো অর্থাৎ এক্ষেত্রে উপকরণের নিয়োগের পরিবর্তনের তুলনায় উৎপাদন কম মাত্রায় পরিবর্তন হয়, অর্থাৎ উৎপাদনের বাড়ার হারটা কি হয়, কম হয়ে থাকে। এটা কি বোঝানো হচ্ছে? তাহলে এই যে কথাটা আমরা বলছি, এখন তার ইয়েতে দেখো অধ্যাপক মার্শালের কথাটা কি ছিল, যে বর্ধিত পরিমাণ শ্রম ও মূলধন কৃষিক্ষেত্রে নিয়োগ করলে উৎপাদন সাধারণত আনুপাতিক হার অপেক্ষা কম হারে বৃদ্ধি পায়। ওই কথা কিন্তু একটি, যে উপাদানটা যে হারে বাড়ানো হচ্ছে, উৎপাদনটা সে হারে বাড়ছে না, তার চেয়ে কম হারে বাড়ছে। এই কথাটাকে বোঝানো হচ্ছে। তাহলে এই ছিল আসলে মূলত ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটার কথা। এখন এই বিধিটি আমরা এখন বিশ্লেষণে যদি যাই, তাহলে প্রথমে যে কথাটা আসে, এই বিধিটি ব্যাখ্যা করার সময় কিছু অনুমিত শর্ত, অ্যাজাম্পশন, এগুলোকে যে আলোচনায় নিয়ে আসতে হবে, না হয় কিন্তু এই বিধিটি কার্যকর হবে না। ঠিক আছে, এই শর্তগুলোর আলোকেই এই বক্তব্যটা কি হবে, ফলপ্রসূ হবে। যে এক নম্বরে আমরা যদি যাই, জমির যোগান বা ভূমির যোগান হচ্ছে সীমাবদ্ধ। দুই নম্বরে
অন্যান্য উপাদান স্থির অবস্থায়, শ্রম ও মূলধন পরিবর্তনশীল, স্বল্পকালীন সময় বিবেচ্য। তারপর উৎপাদন কৌশল প্রদত্ত বা স্থির যাই বলো না কেন। তারপর শ্রম ও মূলধনের এককগুলো সমজাতীয়। এই ছিল আসলে। এখন যদি এগুলোর একটু কথা বলি, জমির যোগান সীমাবদ্ধ। যদি জমির যোগানের পরিবর্তন হয় তাহলে কিন্তু এই বিধিটি কিন্তু কার্যকর হবে না। যাই হোক, এগুলো আমি সমালোচনায় যখন যাব তখন আমরা এই কথাগুলো আবার বলবো। তারপর অনুমিত শর্তগুলো আমি আবার বলছি। এই বিধিটি আলোচনার সময় আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে জমির যোগান কি থাকতে হবে, সীমাবদ্ধ থাকতে হবে। অন্যান্য উপাদান স্থির অবস্থায়, শ্রম ও মূলধন পরিবর্তনশীল হবে। আর স্বল্পকালীন এই বিধিটি স্বল্পকালের জন্য প্রযোজ্য। উৎপাদন কৌশল কি হবে, স্থির বা প্রদত্ত থাকবে। আর শ্রম মূলধনের এককগুলো হবে সমজাতীয়, অর্থাৎ পরিবর্তনশীল উপাদানটা আমি যেটাকেই নিয়োগ করব, বাড়াবো বা কমাবো, সেটার এককগুলো অবশ্যই সমজাতীয় হতে হবে। যাই হোক, এখন এই বিধিটাকে আমি সূচির সাহায্যে ব্যাখ্যা করব। লক্ষ্য করো, জমির পরিমাণ, শ্রম ও মূলধন, মোট উৎপাদন, প্রান্তিক উৎপাদন। আমরা বলছিলাম জমির পরিমাণটা হচ্ছে নির্দিষ্ট। এই বিধিটা আলোচনা করার জন্য আমরা জমির পরিমাণটাকে কি ধরে নেব, নির্দিষ্ট ধরে নেব। তো আমি ধরে নিলাম জমির পরিমাণ হচ্ছে 1 একর। আর শ্রম ও মূলধনটা হচ্ছে, মূলধনের এককটা হচ্ছে সমজাতীয়, অর্থাৎ যে শ্রম বা মূলধন আমি নিয়োগ করব প্রত্যেকটার উৎপাদন ক্ষমতা একই রকম। আর যদি উৎপাদন ক্ষমতা একই রকম হয় তাহলে তাদের পারিশ্রমিকও কিন্তু একই রকম হবে। তাহলে দেখো, আমরা একটু যাচ্ছি যে 1 একর জমির পরিমাণ নিলাম 1 একর। এক্ষেত্রে শ্রম ও মূলধনের পরিমাণ কত, 100 টাকা। আমরা নিলাম যে প্রথম যে 100 টাকার শ্রম মূলধন আমরা নিয়োগ করলাম, জমির পরিমাণ কিন্তু 1 একর। এই 100 টাকার শ্রম মূলধন নিয়োগ করে আমি মোট উৎপাদন পাইছি কত মন, 10 মন। তাহলে এখন যদি আমি যাই যে প্রান্তিক উৎপাদন কত, প্রথম এককের বেলায় প্রান্তিক উৎপাদন আর মোট উৎপাদন কি হয়, সমান হয়। প্রান্তিক উৎপাদনও 10 মন। এখন বলছি জমির পরিমাণ নির্দিষ্ট 1 একরই। এখন শ্রম মূলধনের পরিমাণ বেড়ে হয়েছে 200 টাকা। তাহলে এখানে লক্ষ্য করো মোট উৎপাদন বেড়ে হয়েছে কত, 22 মন। এক্ষেত্রে এই মোট উৎপাদনের পার্থক্যটা দেখো, প্রথম একক থেকে এই যে দ্বিতীয় এককের পার্থক্যটা হচ্ছে কত, 12 একক, মানে 12 মন। এই 12 মনে হচ্ছে প্রান্তিক উৎপাদন, অর্থাৎ মোট উৎপাদনের পরিবর্তনটাকেই প্রান্তিক উৎপাদন বলা হয়। এখন আমরা আসি যে আমরা তো বলছি জমির পরিমাণ নির্দিষ্ট, তাহলে শ্রম মূলধন এখন বাড়িয়ে করব 300 টাকার, অর্থাৎ 3 এককে আমরা নিয়োগ করতেছি। তাহলে প্রতি একক যদি 100 টাকা হয় তাহলে 3 এককের জন্য হবে 300 টাকা। তাহলে মোট উৎপাদন দাঁড়াচ্ছে কত, 30 মন। এখন লক্ষ্য করো, আগে ছিল 22 মন, এখন হচ্ছে 30 মন। তাহলে এই দুইটার পার্থক্য কত, 8 মন। তাহলে এখানে প্রান্তিক উৎপাদন হচ্ছে 8 মন। ঠিক আছে। এবার চতুর্থ এককের বেলায় যদি আমরা দেখি যে 400 টাকার শ্রম মূলধন নিয়োগ করা হলে মোট উৎপাদন বেড়ে হয়েছে কত, 32 মন। আর প্রান্তিক উৎপাদন কত হয়, 2 মন। তাহলে এক্ষেত্রে দেখা যায় দ্বিতীয় এককের পর, একটু প্রথমটাই বলে আসি যে প্রথম থেকে দ্বিতীয় একক পর্যন্ত যদি শ্রমের নিয়োগ বাড়ানো হয় তাহলে এক্ষেত্রে দেখা যায় মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে। ঠিক আছে, কিভাবে ক্রমবর্ধমান, দেখো এটার সাথে এটা পরিমাণ বেশি, তার মানে বাড়ার হারটা বেশি, এজন্য এটা হচ্ছে ক্রমবর্ধমান। তাহলে দ্বিতীয় একক পর্যন্ত উৎপাদন করা হলে, যে শ্রম নিয়োগ করা হলে দেখা যায় মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে। তারপরে দ্বিতীয় একক থেকে চতুর্থ একক পর্যন্ত শ্রম ও মূলধন নিয়োগ বাড়ানো হলে এক্ষেত্রে দেখা যায় মোট উৎপাদন বাড়তেছে, কিন্তু বাড়ার হারটা আস্তে আস্তে কি হচ্ছে, কমে যাচ্ছে, অর্থাৎ মোট উৎপাদন ক্রম হ্রাসমান হারে বাড়ে। তাহলে এই অবস্থায় প্রান্তিক উৎপাদন কি হচ্ছে, কমে যাচ্ছে। আর এই কমে যাওয়াটাকে বলছে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। দেখো 12, 8, 2, এখানে বাড়তেছে মোট উৎপাদন, কিন্তু বাড়ার হারটা আস্তে আস্তে কমে যাচ্ছে, এই জন্য বলছে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তাহলে আমি যদি এই কথাটাকে একটু এক কথায় বলে দিই, দেখো যে জমির পরিমাণ সূচিতে দেখা যায় জমির পরিমাণ নির্দিষ্ট 1 একর। 100 টাকার শ্রম মূলধন নিয়োগের ক্ষেত্রে মোট উৎপাদন হয় 10 মন এবং প্রান্তিক উৎপাদন 10 মন। 200 টাকার শ্রম মূলধন নিয়োগের ক্ষেত্রে মোট উৎপাদন হয় 22 মন এবং প্রান্তিক উৎপাদন হয় 12 মন। এক্ষেত্রে দেখা যায় 200 টাকা পর্যন্ত শ্রম মূলধনের নিয়োগ বাড়ানো হলে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে। এই অবস্থায় প্রান্তিক উৎপাদনও বাড়ে।
300 এবং 400 টাকার শ্রমমূলধন নিয়োগের ক্ষেত্রে মোট উৎপাদন যথাক্রমে 30 এবং 32 মণ, আর এই অবস্থায় প্রান্তিক উৎপাদন হয় 8 এবং 2 মণ। তাহলে এই ক্ষেত্রে দেখা যায় 200 টাকার পর শ্রমমূলধনের নিয়োগ বাড়ানো হলে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। এই অবস্থায় প্রান্তিক উৎপাদন কমে, আর এই অবস্থাটিকেই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলা হয়। এখন এই আলোচনাটি আমরা চিত্রের সাহায্যে দেখব। লক্ষ্য করো, চিত্রে ওএক্সকে আমরা ধরলাম জমির শ্রমের পরিমাণ বা শ্রম মূলধনের পরিমাণ আমরা দিচ্ছি। শ্রম মূলধনের পরিমাণ কোথায়? ওএক্স অক্ষে। আর ও ওয়াই অক্ষে হচ্ছে প্রান্তিক উৎপাদন নির্দেশিত। প্রান্তিক উৎপাদন নির্দেশিত। তাহলে আমরা বলছিলাম শ্রম মূলধনের নিয়োগ আস্তে আস্তে বাড়াবো উৎপাদনের পরিমাণটাকে আমরা দেখার জন্য। লক্ষ্য করো, ও এ একক বা ও এ পরিমাণ শ্রম মূলধন নিয়োগের ক্ষেত্রে আমার প্রান্তিক উৎপাদন হচ্ছে কতটুকু? এ পরিমাণ, এতটুকু এ পরিমাণ প্রান্তিক উৎপাদন। তারপরে পরের এককটা দেখো, এ বি একক শ্রম মূলধন নিয়োগের ক্ষেত্রে, এ বি একক শ্রম মূলধন নিয়োগের ক্ষেত্রে আমার প্রান্তিক উৎপাদন দাঁড়াচ্ছে কত? বি পরিমাণ। তার মানে এই পর্যন্ত লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে এক্ষেত্রে শ্রম মূলধন নিয়োগের পরিমাণ বাড়ানো হলে প্রান্তিক উৎপাদন কি হয়? বাড়ে। তার মানে এ পর্যন্ত মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে। তারপরে দেখো, বি বিন্দুর পর আমরা যদি লক্ষ্য করি, বিসি একক শ্রম মূলধন নিয়োগের ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন কমে গেছে। কমে হয়েছে কত? সি পরিমাণ। এবার সিডি পরিমাণ শ্রম মূলধন নিয়োগের ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন হয় ডি পরিমাণ। তার মানে আরো কমে গেছে। তার মানে এই বি বিন্দুর পর প্রান্তিক উৎপাদন কি হচ্ছে? যে যতই শ্রম মূলধন নিয়োগ বাড়াচ্ছে প্রান্তিক উৎপাদন আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে এখন যদি আমি এই বিন্দুগুলো যোগ করে দিই, এ বি সি ডি, তাহলে একটা রেখা পাবো। লক্ষ্য করো, আমি প্রথমে দেখাচ্ছি এই দুইটা বিন্দুকে যোগ করে এ আর বি বিন্দু যোগ করলে আমি একটা রেখা পাচ্ছি। ঠিক আছে, এই অংশটা নির্দেশ করে যে মোট উৎপাদনটা ক্রমবর্ধমান হারে বাড়ে, অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে কি প্রান্তিক উৎপাদনটা বাড়ে। এই কারণে মোট উৎপাদন কি হারে বাড়বে? ক্রমবর্ধমান হারে বাড়বে। তারপরে দেখো, বি সি এবং ডি বিন্দুর অংশটা যদি আমি যোগ করি তাহলে পাচ্ছি এই অংশটা। তাহলে এই অংশতে দেখা যাচ্ছে প্রান্তিক উৎপাদন আস্তে আস্তে কি হচ্ছে? কমে যাচ্ছে। তার মানে মোট উৎপাদন কি হারে বাড়বে? ক্রমহ্রাসমান হারে বাড়ে। আর এই যে টোটাল রেখাটি, এই রেখাটি হচ্ছে আমাদের প্রান্তিক উৎপাদন রেখা। আর এই রেখার বিবিন্দুর পরের অংশটি নির্দেশ করে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। যাই হোক, আমি ব্যাখ্যাটা এবার একটু বলে দিচ্ছি। লক্ষ্য করো, চিত্রে ও এক্স অক্ষে শ্রম মূলধনের পরিমাণ, ও আই অক্ষে হলো প্রান্তিক উৎপাদন নির্দেশিত। ও এ একক শ্রম মূলধন নিয়োগের ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন হয় এ পরিমাণ। এবি একক শ্রম মূলধন নিয়োগের ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন হয় বি পরিমাণ। বিসি এককের বেলায় প্রান্তিক উৎপাদন হয় সি পরিমাণ। সিডি এককের প্রান্তিক উৎপাদন হয় ডি পরিমাণ। এখন এ বি সি ডি বিন্দু যোগ করে যে রেখাটি পাওয়া যায় এটা হলো আমাদের প্রান্তিক উৎপাদন রেখা। চিত্রে লক্ষ্য করো, ও এ সমান সমান এ বি সমান সমান বি সি সমান সমান হচ্ছে সিডি। তার মানে এই যে মাঝখানের ফাঁকা অংশগুলো সবগুলো কিন্তু সমান। তার মানে আমরা এখন বলতে পারতেছি একটা ওই যে অনুমিত শর্তের শ্রম মূলধনের এককগুলো হচ্ছে কি জাতীয়? সমজাতীয়। কিন্তু এখন লক্ষ্য করে দেখো যে প্রান্তিক উৎপাদন এ এ গ্রেটার দেন মানে লেস দেন কত? বিবি। এ লেস দেন হচ্ছে বিবি, অর্থাৎ এটা বিবি এর চেয়ে ছোট। তার মানে এখানে প্রান্তিক উৎপাদন কি হচ্ছে? বি বিন্দুর পূর্বে প্রান্তিক উৎপাদন বাড়তেছে, আর বি বিন্দুর পরে প্রান্তিক উৎপাদন দেখো বিবি গ্রেটার দেন সিসি গ্রেটার দেন ডিডি। অর্থাৎ যে প্রান্তিক উৎপাদন রেখার বি বিন্দুর পর অংশটি কি নির্দেশ করে? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নির্দেশ করে। এখন আমরা আসবো এই বিধির সমালোচনা বা এই বিধিটার সীমাবদ্ধতা, কোন কোন ক্ষেত্রে আসলে বিধিটি যে কার্যকর হয় না। লক্ষ্য করো, উৎপাদনের প্রাথমিক পর্যায়ে যেখানে উপাদানের পরিপূর্ণ নিয়োগ হয় নাই এখনো, যে এক্ষেত্রে আরও উপাদানের নিয়োগের সুযোগ আছে। উৎপাদনের প্রথম পর্যায়, 3টা পর্যায়ের একেবারে প্রথম পর্যায়, এক্ষেত্রে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হবে না। কারণ কি? এক্ষেত্রে উপাদানের নিয়োগ বাড়লে উৎপাদনটা ক্রমহ্রাসমান না হয়ে ক্রমবর্ধমান হবে। এই কারণে উৎপাদনের প্রথম পর্যায়ে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয় না। দ্বিতীয় কথাটা আসি চাষ পদ্ধতির আধুনিকীকরণ। যদি
চাষ পদ্ধতিতে যে আধুনিক মানে যন্ত্রপাতি, সার, বীজ ইত্যাদি ব্যবহার করা হয়, তখন দেখা যাবে উৎপাদনটার আগের মতো না হয়ে তার চেয়ে আরও কয়েক গুণ বেড়ে যেতে পারে। তখনও আবার এই বিধিটি কি হবে না, কার্যকর হবে না। ঠিক আছে, তারপর আমরা যদি আসি, এই যে এই কথাটাও বলে ফেলছি, উন্নত বীজ ও সার প্রয়োগ। আগে আমরা যেভাবে উৎপাদন করতাম, তাহলে ওই অবস্থায় থেকে আমাকে যদি আলোচনাটা করা হয় তাহলে এই বিধিটি কার্যকর হবে। কিন্তু যখন আমি যে একই জায়গাতে উন্নত বীজ এবং সার প্রয়োগ করব, তাহলে দেখা যাবে আগের তুলনায় এখনকার উৎপাদনটা পরবর্তী উৎপাদনগুলো কি হবে, অনেক গুণ বেড়ে যাবে। তাহলে এই ক্ষেত্রেও ক্রমহ্রাসন প্রান্তিক উৎপাদন বিধি কি হবে না, কার্যকর হবে না। তারপরে যে প্রাকৃতিক কারণ, অনেক সময় প্রাকৃতিক কারণে বন্যা হয়েছে, দেখা যায় বন্যার পরবর্তী সময়ে ফলির কারণে ফসল কিন্তু অনেক বেড়ে যায়। তাহলে এইটাও কিন্তু স্বাভাবিক অবস্থা না, এটাও কিন্তু একটা প্রাকৃতিক কারণে। এই যে প্রাকৃতিক কারণেও কি হয় যে অনেক সময় এই ক্রমহ্রাসন প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয় না। তারপরে উপকরণের একক সমজাতীয় না হলে, লক্ষ্য করো যে উৎপাদন, আমরা এই বিধিটা আলোচনার সময় বলছিলাম উৎপাদনের উপকরণগুলো কি হবে, এককগুলো সমজাতীয় হতে হবে। যে আমি যদি 5টা লেবারকে নিয়োগ করি, 5 জনের যদি প্রোডাক্টিভিটি বা উৎপাদন ক্ষমতা যদি সমান হয়, তাহলে এই বিধিটা আমার পক্ষে কার্যকর করা সম্ভব হবে বা এই বিধিটি কার্যকর হবে। কিন্তু 5 জনের মধ্যে যদি ভিন্নতা থাকে দক্ষতার দিক থেকে, তাহলে দেখা যাবে উৎপাদনটার কিন্তু এই ক্রমহ্রাসন প্রান্তিক উৎপাদন বিধিটা এক্ষেত্রে ব্যাখ্যা করা যাবে না। কারণ অটোমেটিকই তা যদি 5 জনের উৎপাদনের যে ভেরিয়েশন থাকে, 5 জনের উৎপাদন ক্ষমতা যদি ভিন্ন রকম হয়, তাহলে তো উৎপাদন এমনি কমবে বা বেড়ে যাবে। ঠিক আছে, এই জন্য এক্ষেত্রে ক্রমহ্রাসন প্রান্তিক উৎপাদন বিধিটি, অর্থাৎ যেই উপকরণের প্রান্তিক উৎপাদন বিধি আমি আলোচনা করতে যাচ্ছি, সেটাকে সফলভাবে ব্যাখ্যা করা সম্ভব হবে না। এবার আমরা আসি সর্বশেষ কথায়, কৃষি ছাড়া অন্যান্য ক্ষেত্রে ক্রমহ্রাসন প্রান্তিক উপযোগ বিধির প্রয়োগ। এই যে কৃষি ছাড়া আর কোন কোন ক্ষেত্রে বিধিটি আসলে কার্যকর হতে পারে সেটা আমরা দেখব। তাহলে লক্ষ্য করো, কৃষি ছাড়াও এই বিধিটি, ক্রমহ্রাসন প্রান্তিক উৎপাদন বিধিটি শিল্প প্রতিষ্ঠান, মৎস্য, খনিজ ক্ষেত্র, বনজ ক্ষেত্র এবং পশুর ক্ষেত্র, ঠিক আছে, সব উৎপাদন ক্ষেত্রে এই বিধিটি কি হয়, কম বেশ আসলে প্রয়োগযোগ্য হয়। ঠিক আছে, বা এটার এই বিধিটির কার্যকারিতা দেখা যায়। তাহলে প্রথমে আসি শিল্পক্ষেত্রের কথায়। শিল্প কারখানায় উৎপাদনের প্রথম দিকে ক্রমবর্ধমান উৎপাদন বিধি কার্যকর হলেও উৎপাদনের কাম্য অবস্থার পর যদি উপাদানের নিয়োগ বাড়ানো হয়, তখন দেখা যায় উৎপাদনটা আর সে হারে বাড়ে না। ঠিক আছে, আস্তে আস্তে কমতে থাকে। এই জন্য বলছে যে কাম্য অবস্থার পর শিল্পক্ষেত্রেও ক্রমহ্রাসন প্রান্তিক উৎপাদন বিধিটি কি হয়, কার্যকর হয়। তারপরে খনিজ ক্ষেত্রে, খনিজ সম্পদ যেমন প্রাকৃতিক গ্যাস, কয়লা, লৌহ প্রভৃতি উত্তোলনের জন্য যত গভীরে যেতে হয়, এর জন্য তত আলো বাতাসের ব্যবস্থা করতে হয়। এতে খরচ কি হয়, বেড়ে যায়, কিন্তু খরচের অনুপাতে উৎপাদন সে হারে আসলে বৃদ্ধি পায় না। এক্ষেত্রে এই বিধিটি কার্যকর হয়। অর্থাৎ খনিজ উত্তোলনের ক্ষেত্রে যে খরচটা যে হারে বাড়ে, আসলে মানে তার ফিডব্যাকটা, উৎপাদনের পরিমাণটা আসলে সে হারে বাড়ে না। এই জন্য খনিজ ক্ষেত্র কি হয়, ক্রমহ্রাসন প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয়। মৎস্য চারণ ক্ষেত্রে, মৎস্য শিকার করতে গেলে প্রথমে যে হারে মাছ পাওয়া যায়, ধীরে ধীরে তা কমতে থাকে। কারণ নদী বলো, বিল, পুকুর এবং সাগরে মাছের সংখ্যা কি একটা নির্দিষ্ট পরিমাণ থাকে। ঠিক আছে, তার সংখ্যা আস্তে আস্তে যখন আমরা ধরতে থাকি, আহরণ করতে থাকি, তার পরিমাণটা আস্তে আস্তে কি হয়, কমে আসে। তাহলে ক্রমাগত অধিক মাছ ধরার জন্য বেশি পরিমাণে শ্রম, নৌকা, জাল এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহারের জন্য অধিক অর্থ তখন কি করতে হয়, ব্যয় করতে হয়। ফলে যে মাছ আহরণের পরিমাণটা কিন্তু সে পরিমাণে আসলে বৃদ্ধি পায় না। আর এই কারণে কি হচ্ছে, এক্ষেত্রে ক্রমহ্রাসন প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হচ্ছে। বনজ ক্ষেত্রে সীমিত বনজ সম্পদ ক্রমাগত ব্যবহারের ফলে তা কি হয়, আস্তে আস্তে কমে আসে। এই বনজ সম্পদ যেমন বৃক্ষ, তারপরে কাঠ, মধু ইত্যাদি আহরণের জন্য যতই গভীর অরণ্যে যেতে হয়, ততই আহরিত সম্পদ হতে আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণ কি হয়, বেড়ে যায়। অর্থাৎ এক্ষেত্রে ক্রমহ্রাসন প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয়। এই ছিল আজকের মূলত আলোচনা। আজকের এই আলোচনার শেষে তোমাদের জন্য একটি বাড়ির কাজ আমি কিন্তু নিয়ে আসছি। আমি আশা করি
তোমরা যদি আলোচনাটি ভালোভাবে বুঝে থাকো এবং বইয়ের সাহায্য নাও, তাহলে তোমাদের পক্ষে এই সমস্যাটি সমাধান করা সম্ভব হবে। কাদের মিয়ার কৃষি খামারে অন্যান্য উপকরণ ও কলাকৌশল স্থির রেখে শুধু শ্রমের নিয়োগ বৃদ্ধির কারণে মোট উৎপাদন বৃদ্ধির পরিমাণ হয় নিম্নরূপ। দেখো আমরা একটা চক নিয়ে আসছি, শ্রমের নিয়োগ আর মোট উৎপাদন দিলাম আমি এখানে, যে একজন শ্রমিক নিয়োগ করলে সে 5 মণ উৎপাদন পায়, 2 জন শ্রমিক নিয়োগ করলে পায় 9 মণ, 3 জনের ক্ষেত্রে 12 মণ, 4 জনের ক্ষেত্রে হয় 14 মণ। ঠিক আছে, এখানে লক্ষ্য করো, প্রথম অবস্থা উৎপাদনটা বাড়ছে 4 মণ, তারপর 3 মণ, তারপর 2 মণ। আমি আর বেশি কিছু বলবো না। উদ্দীপকের আলোকে কৃষি দ্রব্যের মোট উৎপাদন রেখা অঙ্কন করো। তোমার কাজ হচ্ছে প্রথমে মোট উৎপাদন রেখাটা অঙ্কন করতে হবে। 2, কাদের মিয়ার ক্ষেত্রে ক্রমহ্রাসন প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর কিনা মন্তব্য করো। তুমি আজকের আলোচনাটা পড়লেই তুমি বুঝতে পারবা আসলে এই বিধিটির ক্ষেত্রে এখানে যে চকটা বা তালিকাটা তুলে আনলাম, এক্ষেত্রে ক্রমহ্রাসন প্রান্তিক উৎপাদন বিধিটি আসলে প্রতিফলিত হচ্ছে কিনা। যাই হোক, আজকের আলোচনা এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে থাকো। ধন্যবাদ সবাইকে।